जय हिंद डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। আমরা আজকে ক্লাস 10 এর একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তড়িতের মধ্যে আর একটা পার্ট আছে। আমরা দুটো পার্ট আগে আলোচনা করেছি। আজকের পার্টে আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বা ইলেকট্রোম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট এই সংক্রান্ত যে ক্লাস এটা করাবো বা এই সংক্রান্ত যে থিওরিগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা যেহেতু এনসিইআরটির বইটা ফলো করছি, যেহেতু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে আমরা বিশেষ করে এনটিপিসি, এএলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান, গ্রুপ ডির এক্সাম মাথায় রেখে আমরা থিওরি আলোচনা করছি। সেই কারণে এনসিইআরটির বইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই সমস্ত পরীক্ষার জন্য। আর অল ইন্ডিয়া বেসিস সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও এনসিইআরটির বইটাই মান্যতা দেওয়া হয় বা প্রাধান্য দেওয়া হয়। সেই কারণে এই বই থেকেই আমরা লাইন ধরে আলোচনা করব। আর আজকের আমরা এই ক্লাসটি যে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল এটা দুটো পার্টে সম্ভবত কমপ্লিট করতে হবে। এটাও অনেকটাই বড় চ্যাপ্টার। চলো শুরু করছি। আমরা আগের ক্লাসে দেখেছি যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কে আলোচনা করেছি এবং অন্যান্য ফল কী হতে পারে। তার মধ্যে তড়িৎবাহী তার একটি চুম্বকের মতো আচরণ করে, এটা আমরা আগে জানি, কিন্তু এইটাই আমরা আলোচনা করতে গিয়ে একটি নিম্নলিখিত কাজ আমরা সম্পন্ন করব। ঠিক আছে, বা একটা অ্যাক্টিভিটি করব। দেখো অ্যাক্টিভিটিটা কীরকম, তোমরা আগের ক্লাসে সার্কিট তৈরি শিখেছো। আমরা একটা সার্কিট নিচ্ছি। সার্কিটে একটা এক্স ওয়াই এই যে প্রান্ত, এই দুটোর মধ্যে একটি মোটা তামার তার নিতে হবে। কেননা কারণ আর এইটাকে, এই যে সেট আপটা, এটাকে এবিসিডি একটি তল, প্লেন অফ পেপার বা টেবিলের ওপরে বা ড্রয়িং বোর্ডের ওপরেও ভাবতে পারো। তলটা একটা তলের ওপরে এরকম লম্বভাবে কিন্তু এই এক্স ওয়াই যে রেখা লাইনটা আছে বা তারটা আছে এটাকে রাখতে হবে। তাহলে কি দেখা যাবে যে যখন আমরা এখানে সুইচ অন করব তখন এর মধ্যে দিয়ে তড়িৎ পাস হবে। আর এবার যদি আমরা এই যে প্লেনটা আছে এই প্লেনের ওপরে একটা বা এই যে তলটা আছে তার উপরে একটা কম্পাস রাখি, তাহলে কম্পাসের মধ্যে যে চুম্বক শলাকা আছে তার অবস্থান পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ তার যে তড়িৎ প্রবাহ যখনই চালু হবে এই শলাকাটা বিক্ষিপ্ত হবে। এটা আমরা পর্যবেক্ষণ করব। এবার এর কারণ কি? এর কারণ একটা চুম্বককে একটা চুম্বকই শুধুমাত্র বিকর্ষণ করতে পারে বা আকর্ষণ করতে পারে বা ইফেক্ট ফেলতে পারে। তাহলে নিশ্চয়ই এই চুম্বকটাকে বা এই চুম্বকের ওপরে একটা আলাদা এফেক্ট ফেলতে গেলে নিশ্চয়ই একটা চুম্বক মাধ্যমের দরকার হয়েছে বা একটা চুম্বক মিডিয়ামের দরকার হয়েছে বা চুম্বকের প্রভাব দরকার হয়েছে। তাহলে আমরা যেটা আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম, এটি বোঝায় যে তামার তারটিতে তড়িৎ প্রবাহের জন্য একটি চুম্বক প্রবাহের সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহের জন্য একটা চুম্বক প্রভাব সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি তড়িৎ এবং চুম্বকত্ব পরস্পর সম্পর্কযুক্ত। একইভাবে আমরা বিপরীতভাবে যদি একটি গতিশীল চুম্বক নিয়ে যাই তাহলে গতিশীল চুম্বকের জন্য একটা বৈদ্যুতিক প্রভাব তৈরি হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা তড়িৎ চুম্বকের বা তড়িতের চুম্বকীয় প্রভাব এই নীতির ওপর প্রতিষ্ঠিত বৈদ্যুতিক মোটর সম্পর্কে আলোচনা করব এবং গতিশীল চুম্বকের বৈদ্যুতিক প্রভাব মানে এর জাস্ট অপোজিট, এর প্রভাবের বা এর নীতির ওপরে ডিপেন্ড করে বৈদ্যুতিক জেনারেটর সমূহ নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আমাদের আলোচনা শুরু করি। তার আগে এই যে ব্যাপারটা তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের প্রভাব বা তড়িৎবাহী কোনো ধাতব তারের কাছে যদি কোনো চুম্বক শলাকা আসে বা নিয়ে আসা যায় তবে তার যে বিক্ষেপ হয়, এই ব্যাপারটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। তার সম্মানার্থে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের এককটিকে ওরস্টেড নামে রাখা হয়েছে। ওকে, নেক্সট। এবার আমরা চুম্বক ক্ষেত্র এবং ক্ষেত্ররেখা সম্পর্কে আলোচনা করব। দেখো, একটি দণ্ডচুম্বকের কাছে যদি একটা কম্পাস নিয়ে আসি এবং চুম্বক শলাকাটার যে বিক্ষেপটা হবে এগুলো আমরা দেখেছি বা দেখলাম মোটামুটি আলোচনা করে, তাহলে বা আগের অ্যাক্টিভিটির মাধ্যমে দেখলাম। এবার এটা কেন হয় দেখো, চুম্বক শলাকা মানে কি? চুম্বক শলাকা সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এবার চুম্বক শলাকার অ্যাকচুয়ালি চুম্বক শলাকাটার মধ্যে যে চুম্বক দণ্ডটা থাকে সেটা একটা অবাধে কম্পাসের মধ্যে ঘুরতে পারে। এই কারণে পৃথিবীর চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়ে উত্তর এবং দক্ষিণ মুখ করে থাকে। উত্তর অভিমুখে যে প্রান্ত থাকে তাকে উত্তর সন্ধানী
বা উত্তর মেরু বলে, এবং দক্ষিণ দিকে যে প্রান্তটি থাকে তাকে দক্ষিণ সন্ধানী বা দক্ষিণ মেরু বলে। এবার আমরা বিভিন্ন কাজের সময় বা আগেও বা এটা আমরা জানি যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। এবার এটা আমরা জেনে রাখি বা জানি। এবার দেখো চুম্বক ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র রেখা, এটা আমরা একটা সেট আপ নিয়ে আমরা কী করে হয় বা কী করে ড্রয়িং করা যায় সেই সম্পর্কে একটু আলোচনা করি। দেখে একটি সাদা কাগজকে একটি ড্রয়িং বোর্ডের উপরে লাগিয়ে তার উপরে চুম্বক দণ্ডকে স্থাপন করতে হবে। এইবার ওর ওপরে কিছু লোহার কুচি সমানভাবে বা সমভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এই কাজে যে লবণ ছেটানোর জন্য বা ছড়ানোর জন্য যে কৌটো পাওয়া যায় সেটা ব্যবহার করা যেতে পারে। এখন যদি কার্ডবোর্ডটিকে একটু বা ড্রয়িং বোর্ডকে একটু মৃদু টোকা দেওয়া যায়, তবে দেখা যাবে লোহার কুচিগুলো একটি বিশেষ সজ্জায় সজ্জিত হয়ে গেছে। এইরকম সজ্জিত হওয়ার কারণ কি? আর এই যে ঘটনা, এটাই কিন্তু আমাদের চৌম্বক রেখা বা চৌম্বক ক্ষেত্র সম্পর্কে ধারণা দেয়। তাহলে কীরকমভাবে ছড়ায় দেখো, এরকমভাবে যে ডায়াগ্রামটা দেওয়া আছে এরকমভাবে কিন্তু লোহার কুচিগুলো ছড়িয়ে যায়। তাহলে চুম্বকের চারপাশ অঞ্চলে চুম্বকের প্রভাব আছে বলেই লোহার কুচিগুলো একটি বল অনুভব করে আর এইরকমভাবে সজ্জায় সজ্জিত হয়ে যায়। এবার চুম্বকের পাশে বা চারপাশের যেখানে যেখানে এই চুম্বকীয় বল শনাক্ত করা যায় সেইখানে বা ততদূর পর্যন্ত আমরা বলি বা ধরা হয় যে চুম্বক ক্ষেত্র আছে। বুঝতে পারলে? এবার লোহার কুচিগুলি যে রেখা বরাবর সজ্জিত হয়েছে এইগুলোকে এই চুম্বক রেখা বলা যেতে পারে, চুম্বক ক্ষেত্র রেখা বলা যেতে পারে। ঠিক আছে, নেক্সট। এই রেখাগুলোকে যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে কি করা যাবে? তাহলে দেখো একটি আগের মতোই সেট আপ নিতে হবে। তাতে ছোট কম্পাস নিতে হবে একটি, আর একটা দণ্ডচুম্বক নিতে হবে। আর আগে যেরকম বললাম ড্রয়িং বোর্ডের সাদা কাগজ লাগিয়ে নিয়ে তার মধ্যে চুম্বকটিকে রেখে চুম্বকের যে সীমা সেটাকে চিহ্নিত করতে হবে। এইবার দণ্ডচুম্বকের উত্তর মেরুর কাছে কম্পাসকে রাখতে হবে। তাহলে কি হবে সেটা পর্যবেক্ষণ করো। দেখো চুম্বক শলাকার উত্তর মেরুর কাছে যখনই কম্পাসকে রাখবো তাহলে কম্পাসটির বা কম্পাসের মধ্যে যে চুম্বক শলাকা আছে তার দক্ষিণ মেরুটি চুম্বকের উত্তর মেরুর দিকে থাকবে, আর শলাকার উত্তর মেরুটি কোথায় যাবে? দূরে থাকবে। এইবার কি হবে? শলাকার উত্তর মেরু যেখানে আছে ওখানে একটা পয়েন্ট করে বা মার্ক করে চুম্বক শলাকাটিকে তুলতে হবে বা কম্পাসটিকে তুলতে হবে। তুলে ওই বিন্দুটাকে, যে বিন্দুটা আমরা মার্ক করলাম, সেখানে চুম্বক শলাকাটির দক্ষিণ মেরুকে স্থাপন করতে হবে। এবার উত্তর মেরুটা দূরে চলে যাবে আরও, সেখানে একটা পয়েন্ট করো। আবার এই রকমভাবে রিপিট করতে 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 আমাদের যেতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কীরকম পাবো সেটা হচ্ছে এরকম। দেখো একটা দণ্ডচুম্বক আছে, প্রথমে চুম্বক শলাকার এই প্রান্তে এস থাকবে, কারণ দণ্ডচুম্বকের এটা যেহেতু নর্থ, তাহলে চুম্বক শলাকার এটা সাউথ হবে, এটা নর্থ হবে। একইভাবে এটাকে তুলে নিয়ে আমরা পরের স্টেপে এখানে যখন বসাবো বা এরপরে যখন এখানে বসাবো তখন এই দিকটা থাকবে কি সাউথ, এদিকটা নর্থ। চুম্বক শলাকার এদিকটা সাউথ, এদিকটা নর্থ। এরকম ঘুরতে 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 একদম এই প্রান্তে এসে এটা হয়ে যাবে নর্থ আর এটা থাকবে সাউথ। তাহলে দেখো এটা এইরকমভাবে যে পয়েন্টগুলো আমরা পাবো সেইগুলোকে যদি আমরা একটা কার্ভ লাইন দিয়ে যোগ করি তবে এরকমভাবে কিন্তু আমরা একটা রেখা পাবো, বক্ররেখা। বুঝতে পারলে? তাহলে এটাকে যদি আমরা বিপরীত দিক দিয়েও করি তবেও কিন্তু এরকমভাবে আর একটি রেখা পাবো। এবার চুম্বক ক্ষেত্র এই চুম্বক শলাকাটাকে যদি আমরা বা কম্পাসটাকে যদি একটু কাছে সরিয়ে নিয়ে আসি বা এই দিকটা নিয়ে আসি তবে কিন্তু আমরা এরকমভাবে আর একটা পাবো। এরকমভাবে কিন্তু আনলিমিটেডভাবে আমরা দেখাতে পারি। তাহলে অ্যাকচুয়ালি কীরকম হবে সেটা কিন্তু আমরা এই রেখা দ্বারা কল্পনা করতে পারি। এরকম একটি সজ্জায় কিন্তু আমরা পাবো। ঠিক আছে? তাহলে এই রেখাগুলো দিয়ে আমরা চুম্বক ক্ষেত্র রেখা হিসাবে এগুলোকে কিন্তু আমরা দেখাতে পারি। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে এই যে যে রেখাগুলো আছে এইখানে একটু পর্যবেক্ষণ করো। এই যে চুম্বকের যে মেরুগুলো আছে দুই প্রান্ত, এখানটায় ঘন সন্নিবিষ্ট আছে রেখাগুলো। তাহলে এইখানে যেখানে ঘন সন্নিবিষ্ট থাকবে সেখানে হবে সবথেকে বেশি প্রভাব, চুম্বক ক্ষেত্রের প্রভাব এইখানটায় বেশি হবে। তাহলে প্রভাব বেশি হলে চুম্বক শলাকার বিক্ষেপ বেশি হবে। আবার একই রকমভাবে এই যে সজ্জাগুলো আছে এদের মধ্যে চুম্বকের কাছে যেগুলো আছে সেগুলো ঘন সন্নিবিষ্ট আছে আর দূরেরগুলো দূরে দূরে আছে। তাহলে কাছে যখন আসবে তখন তাদের মধ্যে চুম্বক শলাকার বিক্ষেপ বেশি দেখা যাবে। বুঝতে পারলে? এইবার আমরা এখানে যেগুলো অঙ্কন করেছি তাদের মধ্যে এই যে রেখাগুলো এখান থেকে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা কিন্তু আলোচনা করব।
দেখো ফার্স্ট বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি বা কি বলতে পারি যে চুম্বক বলরেখা বা চুম্বক ক্ষেত্ররেখা এদের কিন্তু নির্দিষ্ট মানও আছে এবং অভিমুখও আছে। বুঝতে পারলে? চুম্বক ক্ষেত্র যার একটি রাশি, এটা এর মান আছে এবং অভিমুখ আছে। চুম্বক ক্ষেত্রে কম্পাস শলাকার একটি উত্তর মেরু যে অভিমুখে গমন করে সেটাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ হিসাবে ধরা হয় এবং প্রচলিত রীতি অনুযায়ী ধরা হয় যে ক্ষেত্র রেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। আমরা ড্রয়িংয়ে দেখিয়েছি চুম্বক ক্ষেত্রের ভেতরে বা চুম্বকের ভেতরে যে ক্ষেত্ররেখাগুলো হওয়া উচিত ছিল সেটা তো চুম্বকের জন্য দেখানো যায়নি, সেইগুলোর অভিমুখ তাহলে কী হবে? সেইগুলোর অভিমুখ হবে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত। তাহলে উত্তর থেকে দক্ষিণ মেরুতে গেল, আবার দক্ষিণ মেরু থেকে চুম্বকের ভেতর হয়ে উত্তর মেরুতে আসবে। তার মানে রেখাগুলো কিন্তু সব বদ্ধ, অর্থাৎ চুম্বক ক্ষেত্র রেখাগুলো হলো বদ্ধ বক্ররেখা। বুঝতে পারলে? নেক্সট, ক্ষেত্ররেখাগুলোর আপেক্ষিক ঘন সন্নিবিষ্টতার মাত্রা দিয়ে চুম্বক ক্ষেত্র প্রাবল্য দেখানো হয়। এটা আমরা আগেই বললাম। যেখানে ক্ষেত্ররেখাগুলো ঘন সন্নিবিষ্ট সেখানে রাখা অন্য একটি চুম্বকের মেরুর ওপর ক্রিয়াশীল বলটি বৃহত্তর, অর্থাৎ ক্ষেত্রটি শক্তিশালী। এটাও আমরা আগে বলেছি। দুটি ক্ষেত্ররেখা পরস্পরকে ছেদ করে না। এটা দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দুটি ক্ষেত্ররেখা পরস্পরকে ছেদ করে না। যদি এটা ছেদ করতো তবে কি হতো? সেই পয়েন্টে, ক্রস সেকশন যে পয়েন্ট হতো সেই পয়েন্টে চুম্বক শলাকার দুটি অভিমুখ দেখাতো। তাহলে এটা নিশ্চয়ই পসিবল নয়। সেই জন্য চুম্বক ক্ষেত্ররেখাগুলো পরস্পর কিন্তু ছেদ করবে না। ওকে, নেক্সট। এবার আসবো তড়িৎবাহী পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র কীরকম হয়। আমরা দেখলাম একটি ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তড়িৎবাহীর চতুর্দিকে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এটা আমরা দেখে নিলাম। তাহলে উৎপন্ন যে ক্ষেত্র তার অভিমুখ দেখানোর জন্য আমরা আরও একটা কাজ করতে পারি। দেখো, এইটাই আমরা আর একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাতে পারি। একটা সার্কিট তৈরি করা হলো। এই সার্কিট তোমরা জানো। এখানটায় 1.5 ভোল্টের ব্যাটারি লাগানো হয়েছে, দুটো বা তিনটি তড়িৎ কোষ লাগানো হয়েছে, এখানে একটা চাবি আছে। এবার এখানে যে এক্স ও ওয়াই আগে যে দেখিয়েছিলাম সেই যে রেখাটা এইখানে আর এই প্রান্ত, এই পরিবাহীটা কোথায় রাখা হবে? দেখো, উত্তর দক্ষিণ অভিমুখে। যেখানে চুম্বক শলাকা যদি আমি একটা রাখি সেটা উত্তর দক্ষিণ মুখ বরাবর থাকবে। তাহলে এই বরাবর যদি রাখা হয় তাহলে দেখো এখানে তড়িৎ প্রবাহ উত্তর থেকে দক্ষিণে হচ্ছে। উত্তর থেকে দক্ষিণে যখনই তড়িৎ প্রবাহ হচ্ছে, এইখানে কি থাকবে? চুম্বক শলাকার উত্তর ছিল, নর্থ এখানে ছিল, সাউথ এখানে ছিল। এবার তড়িৎ প্রবাহ যখন এই বরাবর হবে তখন একটা এফেক্ট দেখাবে। সেটা কীরকম? সেটা হচ্ছে দেখা যায় চুম্বক যে শলাকা তার অভিমুখ পূর্ব দিকে সরে যায়, মানে ডান দিকে ঘুরে যায়। বোঝা গেল? একইভাবে যদি তড়িৎ প্রবাহ উল্টানো হয়, অর্থাৎ ব্যাটারি যদি সেট আপ চেঞ্জ করে অপোজিট ডিরেকশনে করা হয়, অর্থাৎ এই দিক দিয়ে তড়িৎ যাবে এবং অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে, তখন কীরকম হবে? তখন দেখা যায় যে চুম্বক শলাকাটি পশ্চিম দিকে ঢলে যায় বা চুম্বক শলাকার বিক্ষেপ পশ্চিম দিকে হয়। বুঝতে পারলে? এটা থেকে আমাদের কিন্তু চুম্বক ক্ষেত্রের অভিমুখ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। এবার আরও একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা দেখাতে পারি। সেটাকে দেখো, আমরা যদি এরকম একটা সেট আপ নিই যেখানে একটি রোধ আছে পরিবর্তনশীল, আর এখানে একই রকম আগের মতোই একটা সার্কিট তৈরি করা হয়েছে, ব্যাটারি আছে, এখানে চাবি আছে, অ্যামমিটার আছে। পরিবর্তনশীল রোধটা নেওয়া হয়েছে আর এখানে অ্যামমিটারের মাধ্যমে আমরা প্রবাহ মাত্রাকে নির্দিষ্ট রাখছি। আর এই এক্সপেরিমেন্ট বা এখন যেটা দেখাচ্ছি এই টাইপেরও সেট আপ আগে নেওয়া হয়েছিল। এখানে একটা ড্রয়িং বোর্ড আছে, ড্রয়িং বোর্ডের ওপরে সাদা কাগজ আটকে এর মধ্যে আমরা কি করব? এর মধ্যে করব হচ্ছে একটা চুম্বক পি বিন্দুতে রাখবো চুম্বক শলাকা। ঠিক আছে? তাহলে দেখো, আর এই যে উপরে যে ড্রয়িং বোর্ডটা আছে তার উপরে কিছু লোহার কুচি ছড়িয়ে দিতে হবে কার্ডবোর্ডের উপরে সমানভাবে। এবার তড়িৎ প্রবাহ কোন দিক থেকে আসছে? দেখো, এক্স থেকে ওয়াই বরাবর যাচ্ছে। এক্স থেকে ওয়াই বরাবর যখন যাচ্ছে তখন তড়িৎ প্রবাহের ফলে এই যে ড্রয়িং বোর্ডের উপর লোহার গুঁড়োগুলো থাকবে সেইগুলো সমবৃত্তাকার পথে ছড়িয়ে পড়বে, সমবৃত্তাকারভাবে এইগুলো কিন্তু ছড়িয়ে পড়বে। এবার দেখো, প্রতিটি বৃত্তের যে লাইন, সেই লাইনের ওপর, একটা লাইনের ওপর যদি আমরা একটা চুম্বক শলাকাকে রাখি তবে চুম্বক শলাকার উত্তর মেরু যে দিকটায় থাকবে সেই দিকটাই হবে
তার অভিমুখ। বুঝতে পারলে? বোঝা গেল? এইটা দিয়েই আমরা কিন্তু বুঝতে পারি যে চুম্বক যে ক্ষেত্র তার অভিমুখটা কোনটা। তাহলে পি বিন্দুতে কম্পাস শলাকাটার উত্তর মেরুর অভিমুখটি সোজা তারটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট ক্ষেত্ররেখার অভিমুখকে দেখাবে। বুঝতে পারলে? এখানে এইগুলোই লেখা আছে, আমি যেটুকু বললাম সংক্ষেপে। এবার দেখো, সোজা তামার তারটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি বিপরীত করা হয়, যদি বিপরীত দিকে তড়িৎ প্রবাহ চালানো হয়, তখন কী হবে? তখন দেখা যাবে যে চুম্বক শলাকাটি ঘুরে উল্টো দিকে চলে এসছে। অর্থাৎ বলরেখাগুলোর বা ম্যাগনেটিক ফিল্ডের যে রেখাগুলো, সেইগুলো কী হবে? সেইগুলোর সাইনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে ডিরেকশান চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে? আবার আরেকটা বিষয়, যদি আমরা শলাকাকে যত দূরে নেব তত কি দেখব? তত দেখব এই বিক্ষেপের পরিমাণ অনেক কম হচ্ছে, এটা দেখব। আবার আরও একটা রিওস্ট্যাট নেওয়ার আর একটা কারণ আছে। এখানে যদি আমরা রিওস্ট্যাটের মাধ্যমে প্রবাহমাত্রা বাড়িয়ে দিই, অর্থাৎ রোধ আমরা যদি কমিয়ে দিই, তাহলে প্রবাহমাত্রা বেড়ে যাবে। প্রবাহমাত্রা বাড়লে, তড়িৎ প্রবাহ বাড়লে এর যে ক্ষেত্র প্রাবল্য বা এই যে রেখাগুলো, সমকেন্দ্রিক যে রেখাগুলো, সেইগুলো আস্তে আস্তে দূরে সরিয়ে পড়বে বা দূরে ছড়িয়ে যাবে বা বিক্ষেপের পরিমাণ বেশি হবে। বুঝতে পারলে? এইগুলোর জন্যই কিন্তু এই সেট আপ পরীক্ষাটা করার সময় এখানে রিওস্ট্যাটটা ব্যবহার করা হয়। আচ্ছা, বুঝতে পারলে তাহলে টোটাল ব্যাপারটা? তাহলে এবার দেখো, এখানে আমরা আরেক যে আলোচনা করলাম সেটাই একটু ডিটেলে এখানে বলা আছে। যদি তামার তারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, তবে একটি নির্দিষ্ট বিন্দুতে রাখা কম্পাস শলাকার বিক্ষেপ কীরকম হবে বা কীরূপ হবে, এটা দেখার জন্য তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে পরিবর্তন করো। আমরা দেখি যে শলাকার বিক্ষেপও পরিবর্তিত হচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধির সাথে সাথে বিক্ষেপের মাত্রাও বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? নেক্সট, এইবার যদি তড়িৎ প্রবাহের মানকে অপরিবর্তিত রেখে আমরা শলাকাকে দূরে সরালাম, এটাও বলেছি। পি বিন্দুর জায়গায় কি বিন্দুতে নিলে কী হবে সেটাও বলা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে? কম্পাস শলাকার বিক্ষেপের পরিমাণ হ্রাস পেয়েছে সেক্ষেত্রে। অতএব একটি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্রের মান তা থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। নেক্সট, এইবার দেখো, এই যে এক্সপেরিমেন্টটা হলো বা এই যে রেখাগুলো হলো, এইটাকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, আমরা তড়িৎ প্রবাহ দেখছিলাম উপর থেকে নিচের দিকে, এবং চুম্বকের যে বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ডের যে লাইনগুলো, সেইগুলো দেখছিলাম ঘড়ির কাঁটার দিকে, ওপর থেকে তাই দেখছিলাম। দেখো, আমরা এখানটায় তড়িৎ প্রবাহ কোথায় হচ্ছে? উপর থেকে নিচের দিকে হচ্ছে, এবং ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে? ডান দিকে, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। এইটাকেই আমরা ব্যাখ্যা করার জন্য ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মকে অ্যাপ্লাই করতে পারি বা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম ব্যবহার করতে পারি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? দেখো, এটাকে অ্যাকচুয়ালি তড়িৎ পরিবাহীর সাথে যখন চুম্বক ক্ষেত্রের যে অভিমুখ আমরা নির্ণয় করি, তখন এর একটা সুবিধাজনক চিত্র হচ্ছে এটা। এখানে দেখো, কল্পনা করো যে তুমি একটি তড়িৎবাহী সোজা পরিবাহীকে এমনভাবে ডান হাতে ধরে আছে যেন তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠটি তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করে। এভাবে ধরে রাখলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর যদি তড়িৎ প্রবাহ হয়, তবে আঙুলগুলো যেদিকে থাকে, বাদবাকি আঙুলগুলো, সেইগুলো চুম্বক ক্ষেত্রের ক্ষেত্ররেখাকে বা ক্ষেত্ররেখার অভিমুখকে নির্দেশ করে। বুঝতে পারলে? চুম্বক ক্ষেত্রের ক্ষেত্ররেখার সমূহের অভিমুখে পরিবাহীটির চারিদিকে জড়িয়ে থাকবে, বা আঙুলগুলো যেদিকে থাকবে বা যে অভিমুখে থাকবে সেই অভিমুখে চুম্বক ক্ষেত্ররেখাগুলো নির্দেশিত হবে বা ক্ষেত্ররেখার অভিমুখ নির্দেশ করবে আঙুলগুলো। বুঝতে পারলে? এটাই কিন্তু ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। এটাকে আর একটা ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম হিসাবেও বলা যেতে পারে। যখন একটা স্ক্রু কর্কের মধ্যে লাগানো হয়, তখন স্ক্রুটি এই বরাবর যাচ্ছে ভেতরে, আর স্ক্রুটিকে ডান দিক দিয়ে ঘোরানো হচ্ছে। অর্থাৎ স্ক্রুর অভিমুখ যদি যেদিকে থাকবে, আর ডানাবর্ত যেহেতু, স্ক্রুটি যেই বরাবর ঘোরালে স্ক্রুটি সামনের দিকে আগাবে, সেই যে বরাবর ঘুরছে সেটা হচ্ছে চুম্বকের অভিমুখ। এভাবেও ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়মটাও আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এবার একটি বৃত্তাকার লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দরুন চুম্বক ক্ষেত্র আমরা আলোচনা করব। দেখো, এখনও পর্যন্ত আমরা কি দেখেছি? একটি সোজা পরিবাহীর মধ্যে দিয়ে বা তার চারপাশে, যখন সোজা পরিবাহী হয় তার চারপাশে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। এবার যদি এই তারটাকে বাকি একটি বৃত্তাকার লুপ তৈরি করা যায়, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, সেক্ষেত্রে
এর মধ্যে যে চৌম্বক ক্ষেত্রটি তৈরি হবে সেটা কীরকম হবে। দেখো, আমরা এতক্ষণ দেখলাম যে সোজা তড়িৎবাহীর ক্ষেত্রে বা তড়িৎবাহী তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রটি তার থেকে যত দূরে যাবে তত কী হবে, ব্যস্তানুপাতে নির্ভর করে। মানে যত দূরে যাবে তত যে বৃত্তাকার রেখাগুলো হচ্ছিল, বৃত্তাকার সমকেন্দ্রিক বৃত্তাকার যে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো হচ্ছিল সেইগুলো আস্তে আস্তে বড় হচ্ছিল। এবার একইভাবে যখন বড় হতে হতে একদম লুপের কেন্দ্রে পৌঁছে যাব, তখন কি দেখব যে সেই রেখাগুলোই, বৃত্তাকার রেখাগুলোই মনে হবে যে সোজা সরল রেখা হয়ে গেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকমভাবে দেখাবে। আবার এটাও দেখানো যায় যে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুযায়ী যে লুপের এদিক দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং এদিক দিয়ে বাইরে আসছে, কিন্তু উভয় ক্ষেত্রেই দেখানো যায় যে তড়িৎ প্রবাহ যে বরাবর হচ্ছে সেই অনুযায়ী একই অভিমুখে কিন্তু লুপগুলো আসবে। লুপগুলো বলতে এখানে যে বলরেখা, লুপ না, একই অভিমুখে চৌম্বক বলরেখাগুলো কিন্তু আসবে। এই ক্ষেত্রেও আমরা উভয় পাশে, এ পাশে এবং এ পাশে উভয় পাশেই কিন্তু সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, ডানহস্ত নিয়ম ব্যবহার করে দেখতে হবে। এটা যাচাই করাই যায়, কোনো ব্যাপার নয়। কিন্তু এই যে নিয়মটা বললাম তার সাথে সাথে আমরা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মটা আমরা বলেছিলাম তখন, সেটাও এখানে ধরে নিতে পারো বা এখানে একটু পড়ে নিতে পারো। আমরা নেক্সট পার্টে যাচ্ছি। এবার দেখো, আমরা এতক্ষণ একটি মাত্র পাক কল্পনা করেছিলাম একটি লুপের মধ্যে। এবার যদি পাক সংখ্যা বেশি হয় তাহলে আমরা জানি একটি বিন্দুতে তড়িৎবাহী তার দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রটি তারটির মধ্যে দিয়ে অতিক্রান্ত প্রবাহমাত্রার সমানুপাতিক। তাহলে কুণ্ডলিতে যদি n সংখ্যক পাক থাকে তবে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেটা একটা মাত্র পাক বিশিষ্ট কুণ্ডলী দিয়ে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার n গুণ হবে। মানে পাক যত বাড়বে চুম্বক ক্ষেত্রের মাত্রা তত বাড়বে। বুঝতে পারলে? এর কারণ প্রতিটি বৃত্তাকার পাকের মধ্যেই প্রবাহ একই থাকবে, একই অভিমুখে থাকবে এবং প্রতিটি পাকের জন্য সৃষ্ট ক্ষেত্রগুলো একসাথে বা সমন্বয় ঘটবে। সেই কারণে সব অ্যাড হয়ে যতগুলো পাক থাকবে একটা পাকের তুলনায় ততগুণ চৌম্বক ক্ষেত্রের পরিমাণ বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? নেক্সট, এবার আর একটা পার্ট দেখো, একটি সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্র। সলিনয়েড কাকে বলে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এতক্ষণ ধরে আমরা যেটা দেখছিলাম যে মানে একাধিক পাক দিয়ে যে তড়িৎবাহী তার তৈরি করা হচ্ছে সেটাকেই কিন্তু বলা হয় সলিনয়েড। মানে দেখো, একটি অন্তরিত তামার তার ঘন সন্নিবিষ্টভাবে অনেকগুলো বৃত্তাকার পাকে একটি চোঙের আকারে জড়িয়ে থাকলে একে বলে সলিনয়েড। মানে একটা পেন্সিলের গায়ে যদি এরকমভাবে অনেকগুলো প্যাচ দিয়ে একটা তামার তারকে জোড়া হয় বা তা পেঁচানো হয়, তারপরে পেন্সিলটা বের করে নিলে যে তড়িৎ পরিবাহী হচ্ছে বা যে তামার তারের যে কুণ্ডলীটা স্প্রিংয়ের মতো হচ্ছে, সেক্ষেত্রে এক প্রান্ত বা দুই প্রান্ত যদি ব্যাটারিতে যুক্ত করা হয় এটাই কিন্তু সলিনয়েডের আকারে কাজ করে বা এটাকেই বলে সলিনয়েড। তাহলে একটি দণ্ডচুম্বকের চারপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় এই সলিনয়েডের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। ধরো এখানে তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে হচ্ছে, তাহলে এর চারপাশ দিয়ে কী হবে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে। একই রকমভাবে আমরা আগে যেগুলো দেখলাম সেরকমভাবে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আর তার আগে যেটা দেখেছিলাম যে দণ্ডচুম্বকের ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তার সাথে দেখো এটা কম্পেয়ার করা যাচ্ছে, মানে সেম। বুঝতে পারলে? তার মানে দণ্ডচুম্বকের ক্ষেত্রে বা দণ্ডচুম্বকের চারপাশে যে চুম্বক ক্ষেত্র থাকে তার সাথে সলিনয়েডের চুম্বক ক্ষেত্র একই জিনিস বা তুলনা করা যেতে পারে। এবার সলিনয়েডের এক প্রান্তে একটি সলিনয়েডের প্রান্তগুলোও তাই, এক প্রান্ত চুম্বকের উত্তর মেরুর মতো, অন্য প্রান্তটি দক্ষিণ মেরুর মতো আচরণ করে। এইবার সলিনয়েডের ভেতরে রেখাগুলো কীরকম হয়? সমান্তরাল সরলরেখার মতো হবে। এইটাই বোঝায় যে সলিনয়েডের অভ্যন্তরে সব বিন্দুতে চুম্বক ক্ষেত্রটি একই হয়, অর্থাৎ সলিনয়েডের অভ্যন্তরের যে ক্ষেত্র বা চুম্বকের মধ্যে অভ্যন্তরে যে চুম্বক ক্ষেত্র সেটা সব জায়গায় সমান আকারের হবে বা সুষম হবে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো, সলিনয়েডের মধ্যে যে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এইটাকে কাজে লাগিয়ে নরম লোহার মতো একখণ্ড চুম্বক পদার্থকে চুম্বকিত করতে একে সলিনয়েড কুণ্ডলীর ভেতরে প্রবেশ করানো হয়। বুঝতে পারলে? ভেতরে প্রবেশ করলে ভেতরে রেখে এর অভ্যন্তরে শক্তিশালী যে চুম্বক ক্ষেত্র তৈরি করা যেতে পারে সেটাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক কী করে তৈরি করে? মানে একটি নরম কাঁচা লোহার বা নরম লোহার একটি দণ্ডকে চুম্বক পদার্থকে এর মধ্যে বা সলিনয়েডের মধ্যে রেখে বা ওর চারপাশ দিয়ে
তামার তার জড়িয়ে ইলেকট্রিসিটি পাস করে এর মধ্যে একটি শক্তিশালী চুম্বক তৈরি করা যায়। ঠিক আছে, এটাকেই বলে তড়িৎ চুম্বক। আমরা এর আগে দেখলাম একটি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, আর এই ক্ষেত্রটি ওই পরিবাহীর সান্নিধ্যে যখন থাকে তখন সেই চুম্বকের উপর বল প্রয়োগ করে। আর একইভাবে আন্দ্রে ম্যারি অ্যাম্পিয়ার প্রস্তাব করেন যে চুম্বকটিও কিন্তু অবশ্যই পরিবাহীর ওপর একটি বিপরীতমুখী সমান বল প্রয়োগ করবে। এটাই আমরা এখন দেখব যে কীভাবে সেটা কার্যকর হয়। এটা করার জন্য আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে হবে। একটা অ্যালুমিনিয়ামের দণ্ড নেওয়া হলো, যার দুই প্রান্ত একটি সার্কিটের সঙ্গে যুক্ত করা হয়েছে, আর একটি ইউ আকৃতির চুম্বককে নেওয়া হয়েছে উলম্বভাবে, যেখানে নর্থ প্রান্ত নিচে এবং সাউথ প্রান্ত ওপরের দিকে রেখে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করা হয়েছে। আর চুম্বক ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলারে এখানে আমরা এবি যে তড়িৎবাহী বা অ্যালুমিনিয়ামের যে দণ্ড, সেটা নিয়ে আমরা এখানে এক্সপেরিমেন্টটা করব। তাহলে যখনই কানেক্ট করা হবে তখন দেখা যাবে যে এবি যে দণ্ডটি আছে সেটি বাঁদিকে সরে আসছে। আবার যখন কানেকশানটা উল্টে দেওয়া হবে, অর্থাৎ ব্যাটারি মুভ করা হবে, তখন দেখা যাবে সার্কিটটা অপোজিট দিকে যাচ্ছে, বা এর দণ্ডটি এবি দণ্ডটি বি প্রান্তের দিকে সরছে। আবার যদি দেখি যে আগে যে অবস্থায় ছিল, অর্থাৎ ব্যাটারি যে অবস্থায় ছিল সেভাবে রেখে যদি চুম্বক ক্ষেত্র উল্টে দিই, অর্থাৎ এন ওপরে এস নিচের দিকে দিই, তবেও দেখব যে এবির যে মুভমেন্ট সেটা ডান দিকে হচ্ছে, বা আগে যা হচ্ছিল তার জাস্ট উল্টো হবে। এই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে এই এক্সপেরিমেন্ট থেকে যে চুম্বক ক্ষেত্র এবং যে তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এরা পরস্পর যখন সমকোণে থাকছে এদের মধ্যে বিক্ষেপ হচ্ছে, বা এই বিক্ষেপের ফলেই কিন্তু এই যে পরিবাহীটা এবি, এটাই কিন্তু মুভ করছে, অর্থাৎ পরিবাহীটাকে সরিয়ে দিচ্ছে বল প্রয়োগের ফলে। বুঝতে পারলে? তাহলে এটা আমরা এই এক্সপেরিমেন্ট থেকে যেগুলো পাচ্ছি সেগুলো আমি এখানে বর্ণনা করলাম, আর এখানে ডিটেল দেওয়া আছে, তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে আর সেখান থেকে পড়ে নেবে। আর আমি এইটাকে কনক্লুড করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ঠিক আছে, দেখো সেখানে যেভাবে বলা আছে, অর্থাৎ কি করেছি আমরা, একটা রেখেছি চুম্বক ক্ষেত্র, একটা রেখেছি তড়িৎ প্রবাহের অভিমুখ, এই দুটোকে পরস্পর সমকোণে রেখেছি। সমকোণে রাখলে এদের মধ্যে যে মুভমেন্ট সেটাও হচ্ছে সমকোণে। ঠিক আছে, তাহলে দেখো তড়িৎ প্রবাহ চুম্বকটির অভিমুখকে পরস্পরের সমকোণে বিবেচনা করেছি। এর ফলে কি দেখলাম যে বলের যে অভিমুখ সেটা উভয়ের সাথে সমকোণে রয়েছে। এই থেকেই ফ্লেমিং যে নিয়মটি প্রকাশ করেন সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম নামে পরিচিত। তাতে তিনি বলেন বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমাকে এমনভাবে প্রসারিত করো যেন এরা পরস্পর সমকোণে থাকে, এবং তর্জনী যদি চুম্বক ক্ষেত্রকে এবং তড়িৎ প্রবাহকে যদি মধ্যমা রিপ্রেজেন্ট করে, তবে পরিবাহীর গতি এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা নির্ধারিত হয়। ওকে, এই হয়ে গেল ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এরপর আমরা দেখছি যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ওপর ডিপেন্ড করে বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, এই সমস্ত যন্ত্রগুলো কিন্তু বা এই সমস্ত যন্ত্রের যে মেন ফাংশন সেটা কিন্তু কাজ করে। ওকে, নেক্সট, বা এই সমস্ত যন্ত্রের মধ্যেও তড়িৎ পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে এফেক্ট সেটা কাজে লাগানো হয়। বুঝতে পারলে? নেক্সট, এবার আসবো ম্যাগনেটিজম ইন মেডিসিন। দেখো চিকিৎসা বিজ্ঞানের চুম্বকত্ব কীভাবে কাজ করে। দেখো তড়িৎ সবসময় একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এমনকি আমাদের শরীরের স্নায়ুকোষে প্রবাহিত দুর্বল আয়ন তড়িৎ প্রবাহও চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আমরা যখন কিছু স্পর্শ করি আমাদের স্নায়ুগুলো একটি তড়িৎ স্পন্দন বহন করে, সেই পেশিতে নিয়ে যায় যা আমাদের পেশিকে বা যে পেশিকে আমরা ব্যবহার করব। এই স্পন্দন একটি অস্থায়ী চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং এই ক্ষেত্রগুলো খুবই দুর্বল। পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রায় 100 কোটি ভাগের 1 ভাগ। মানবদেহের দুটি প্রধান অঙ্গ যেখানে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1 হৃৎপিণ্ড, 2 মস্তিষ্ক। দেহের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র শরীরের বিভিন্ন অংশের প্রতিবিম্ব পাওয়ার ক্ষেত্রে ভিত্তিবস্তুর রূপে কাজ করে, যেমন ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এমআরআই। এর ফলে বা সংক্ষেপে এমআরআই নামক প্রযুক্তি ব্যবহার করে আমরা
দেহের অভ্যন্তরীণ যে গঠন তার প্রতিবিম্ব বিশ্লেষণ করে আমরা রোগ নির্ণয়ে বা বিশ্লেষণ করে রোগ নির্ণয়ে সাহায্য করে এমআরআইটা, ঠিক আছে। সুতরাং চিকিৎসা বিজ্ঞানে চুম্বকত্বের গুরুত্ব কিন্তু আছে। নেক্সট, এবার আসবো বৈদ্যুতিক মোটর। দেখো, বৈদ্যুতিক মোটর হলো একটি ঘূর্ণায়মান যন্ত্র যা যান্ত্রিক তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক মোটর এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, মিক্সার, ওয়াশিং মেশিন, কম্পিউটার, MP3 প্লেয়ার এই সমস্ত প্রভৃতি ব্যবহার তৈরিতে ব্যবহৃত হয়। সমস্ত জায়গায় বৈদ্যুতিক মোটর আছে। এবার বৈদ্যুতিক মোটরের গঠন এটা আমরা দেখব, বৈদ্যুতিক মোটর কীভাবে কাজ করে। দেখো, একটি বৈদ্যুতিক মোটর এর গঠন একটা এখানে দেখানো আছে। এখানে একটি অন্তরিত তার এর মাধ্যমে ABCD একটি সার্কিট তৈরি করা হয়েছে। দেখো, ABCD কোথায় তৈরি করা হয়েছে? এটা দুটো শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মাঝে, একটা চুম্বক ক্ষেত্রের মাঝখানে তৈরি করা হয়েছে বা চুম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে করা হয়েছে। এবার এখানে কি কি থাকে? এখানে এই যে X ও Y এই দুটো হচ্ছে দুটো ব্রাশ, আর এখানে দেখো PQ এরা হচ্ছে একটা স্প্লিট রিং, মানে দুটো অর্ধেক করে রিং জুড়ে করা হয়েছে, আর মাঝখানে যে কালো রঙের পার্টটা সেটা হচ্ছে অক্ষদণ্ড। এবার এটা বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখি তার থেকে বাণিজ্যিক ক্ষেত্রে একটু আলাদা হয়। বাণিজ্যিক ক্ষেত্রে এখানে কাঁচা লোহা বা নরম লোহা ব্যবহার করা হয়। আর এই যে স্প্লিট রিং এর সাহায্যে বা এর মাধ্যমে এর চারিদিক দিয়ে কিন্তু এই যে সার্কিটটা এটা কিন্তু ঘুরতে পারে, ABCDটা। এবার X ও Y এই দুই বিন্দুতে এই কানেকশানটা কিন্তু বা সার্কিটটা কমপ্লিট করা আছে, বাইরের পার্টটা। বুঝতে পারলে? তাহলে দেখো, তড়িৎ প্রবাহ কোথায় হয়? এখানে কোন দিক থেকে কোন দিক হয়? এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত এটা, তাহলে এইদিকে যেহেতু পজিটিভ তড়িৎ প্রবাহ এদিক দিয়ে যাবে, তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহ হবে সেটা, অর্থাৎ A থেকে বিতে, আমরা এই ভেতরের সার্কিটটা দেখব, A থেকে বিতে তড়িৎ প্রবাহ হবে এবং এইখানে C থেকে ডিতে তড়িৎ প্রবাহ হবে। বুঝতে পারলে? এবার এই যে পার্টটা বললাম স্প্লিট রিং বা বিভক্ত রিং আছে, এটা মাঝখানে কাটা আছে দুই সাইডে, ঠিক আছে। এবার দেখো, যখনই তড়িৎ প্রবাহিত হচ্ছে A থেকে B এর দিকে, তাহলে এখানে কি হবে? এখানে A থেকে B এর দিকে যখনই প্রবাহিত হবে তড়িৎ, আর এই যে চুম্বকটা ফিক্সড, তাহলে এদের মধ্যে ফ্লেমিংয়ের বামহস্তের নিয়ম অনুযায়ী চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এরা পরস্পরকে সমকোণে রাখছে। এখানে দেখো, তড়িৎ এই বরাবর যাচ্ছে এবং চুম্বক ক্ষেত্র এই বরাবর সমকোণে থাকছে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্তের নিয়ম অনুযায়ী ABটা নিচের দিকে মুভ করবে, ABটা। আবার একইভাবে C থেকে D এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তখন চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র অপোজিট ডিরেকশানে থাকছে। এর ফলে CD ফ্লেমিংয়ের বামহস্তের নিয়ম অনুযায়ী ওপরের দিকে মুভ করবে। যখনই মুভ করবে AB নিচের দিকে, CD অপোজিট দিকে বা একই দিকে, তাহলে এরা অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু মুভ করবে। যখনই মুভ করবে XY এই যে দুটো ব্রাশ এই প্রান্তগুলোর সাথে কিন্তু কানেকশান বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গেলেই, কেন বিচ্ছিন্ন হবে? কারণ AB পার্টটা ঘুরে গিয়ে গতিজাড্যের জন্য এই কিউ পার্টে চলে যাবে, স্প্লিট রিংয়ের কিউ পার্টে চলে যাবে, এবং CD যে পার্টটা সেটা কিন্তু চলে আসবে এক্সের সাথে বা P স্প্লিট রিংয়ের পার্টটায়। তাহলে যখনই এরকম সম্ভাবনা হবে বা এরকমভাবে চলে আসবে গতিজাড্যের জন্য, তখনই কিন্তু আবার তড়িৎ প্রবাহ দেখো C থেকে ডিতে না হয়ে তখন D থেকে সিতে হবে। CDটা এদিকে চলে আসবে, এটা কল্পনা করো। অর্থাৎ এখানে C হবে, এখানে B হবে, এখানে D হবে, এখানে A হবে। সেই মুহূর্তে তড়িৎ কিন্তু D থেকে সিতে যাবে, D থেকে সিতে, আর ওই দিকটায় তখন B থেকে এতে তড়িৎ প্রবাহ হবে। তাহলে D থেকে সিতে যখন ওই যাবে, তখন আবার একইভাবে ফ্লেমিংয়ের বামহস্তের নিয়ম অনুযায়ী সিডিটাকে নিচের দিকে মুভ করবে এবং ABটা আবার ওপরের দিকে মুভ করবে বা ওপরের দিকে উঠে আসবে। অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাকচুয়ালি এটা কিন্তু চলতে থাকবে এই সার্কিটটা। বুঝতে পারলে? এই যে ABCD যে পার্টটা, এটা কিন্তু একটা তড়িৎ পরিবাহী বা তারের একটা কুণ্ডলী। এই কুণ্ডলীটা অনবরত কিন্তু এরকমভাবে ঘুরতে থাকবে। বুঝতে পারলে? এই হচ্ছে বৈদ্যুতিক মোটরের কাজ করার বা কাজের বা ফাংশন আর কি, বৈদ্যুতিক মোটর কীভাবে কাজ করে। বুঝতে পারলে? উভয় ক্ষেত্রেই কিন্তু ফ্লেমিংয়ের বামহস্তের নিয়ম এখানে কাজ করছে। নেক্সট।
এবার দেখো এইভাবে অক্ষের সাপেক্ষে অবাধে ঘূর্ণনক্ষম কুণ্ডলীটি এবং অক্ষ অ্যাক্সেল যেটা, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়। প্রতি অর্ধ আবর্তনে কিউ এক্স ব্রাশের সঙ্গে এবং পি ওয়াই ব্রাশের সঙ্গে সংস্পর্শে থাকে। তাহলে কাজেই কুণ্ডলিত তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে যায়, ডি সি বি এ এই পথে প্রবাহিত হয়। এটা আমরা দেখালাম বা বললাম। একটি যন্ত্র যা বা যেটি একটি তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেয় একে বলে কমিউটেটর। বৈদ্যুতিক মোটরের বিভক্ত রিং কমিউটেটর হিসাবে কাজ করে। আর তড়িৎ প্রবাহের এই বিপরীতমুখী পরিবর্তন এবি এবং সিডি বাহুতে প্রযুক্ত বলের অভিমুখটাও উল্টে দেয়। ঠিক আছে, নেক্সট। এবার এইভাবে যে কুণ্ডলী তৈরি হচ্ছে এবি বাহুতে, এবার এইভাবেই কুণ্ডলীর এবি বাহুতে পূর্বের ন্যায় আবার নিম্নমুখী বল আসে এবং সিডিতে ঊর্ধ্বমুখী বলের পরিবর্তে অ্যাকচুয়ালি যখন মুভ করে সিডিতে ঊর্ধ্বমুখী ছিল আর এখানে নিম্নমুখী ছিল। যখন এখানে সিডি এবং এবি উল্টে যায় তখন সিডিতে নিম্নমুখী এবিতে ঊর্ধ্বমুখী বল চলে আসে। ঠিক আছে, সেই কারণে আবার একই দিকে কিন্তু ঘুরতে থাকে। বোঝা গেল? এভাবেই বৈদ্যুতিক মোটরটি কার্যকর হয়। এবার বাণিজ্যিক মোটরে স্থায়ী চুম্বকের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এখানে তড়িৎবাহী কুণ্ডলিতে বহু সংখ্যক পাকযুক্ত তড়িৎ পরিবাহী ব্যবহার করা হয়। এবিসিডির জায়গায় বহু সংখ্যক পাকযুক্ত কয়েল ব্যবহার করা হয়। কুণ্ডলীর মজ্জা হিসাবে একটি নরম লোহা ব্যবহার করা হয় এইখানটায়, যার উপর কুণ্ডলী জড়ানো থাকে, এবং কুণ্ডলীর আর এই মজ্জা একে একত্রে বলে আর্মেচার। এই আর্মেচার মোটরের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের বৈদ্যুতিক মোটর সম্পর্কে ধারণা। এবার ফ্লেমিংয়ের বামাস্তের নিয়ম বিবৃতি করো। প্রশ্নগুলি আছে কয়েকটি। বৈদ্যুতিক মোটরের মূলনীতি কী, বৈদ্যুতিক মোটরের স্প্লিট রিংয়ের ভূমিকা কী, এগুলো পড়বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকে আমরা এখানেই কিন্তু শেষ করছি। পরের ক্লাসে আমরা বাদবাকি পার্ট নিয়ে আলোচনা করব। বাই।